কে কে ওখানে? সুখেই আছো বলে মনে হচ্ছে। কে? বাহ, চমৎকার। লাইফটাকে এভাবেই করতে হয়। সুখেই আছো মনে হচ্ছে। কায়সার। তারপর তোমার বউ তোমাকে খুব কড়া করে শাসনের উপর রেখেছে। কায়সার, তুমি কবে ফিরলে? জানাওনি কেন? ঘাবড়িও না, ভয় পাবো, ভয় পাওয়ার কোনো কারণ ঘটে না। তোমাকে দেখতে এলাম, অনেকদিন পর দেখা হলো বন্ধু। বাইরে যাওয়ার আগে যে আমি ছিলাম বিশ্বাসে উজ্জ্বল, ভালোবাসায় পরিপূর্ণ, আন্তরিকতায় নিবিড়, সে আমি মনে হয় তেমনটি নই। এটা ঠিক, কিন্তু তাই বলে আমাকে অমানুষ ভেবে তাড়িয়ে দিও না স্যার। কি যে বলছো কায়সার, আমরা কতদিন একসাথে কাটিয়েছি, দিনের পর দিন, রাতের পর রাত, কত কথা, কত গল্প। তুমি তোমার লেখা পড়ে শোনাতে, তখন তোমার চেহারায় ফুটে উঠত একটা প্রচন্ড আত্মবিশ্বাস। তোমার চোখের দৃষ্টিতে ছিল পবিত্রতা, শুভ্রতা। তারপর কতদিন, কত মাস, তুমি হঠাৎ করেই বাইরে চলে গেলে। হ্যাঁ, আর যাবার সময় আমি বলেছিলাম সময়কে আমি মানি না, ভবিষ্যৎকে বর্তমানের দৃশ্যপটে টেনে আনবার জন্য যে অপেক্ষা, তাকে আমি সময় বলি। আর ভবিষ্যৎকে আমি পেয়ে গিয়েছিলাম, তাই সময়ের কোনো দাম আমার কাছে নেই। তারপর তুমি চলে গেলে, আর সেটাই হলো পালা বদলের অধ্যায়। যে রিনা ছিল তোমার অভিন্ন হৃদয় বন্ধুর বাগদত্তা, ধীরে ধীরে সেই তোমার ঘনিষ্ঠ হলো, অন্তরঙ্গ হলো, এবং একদিন তোমরা দুজনে আবিষ্কার করলে কায়সার নামের মানুষটি অস্তিত্ব তোমরা অনুভব করতে পারছো না। আমরা জেনেছিলাম তোমার ফিরতে দেরি হবে, হয়তো আর ফিরবেই না। তুমি ঠিকই করেছো। লাইফটা এরকম, আন্তরিকতা, বিশ্বাস, এগুলোর উপর আস্থা রেখেছো কি মরেছো। দুনিয়াতে সবকিছুই স্থূল, অস্তিত্বটাও স্থূল ব্যাপার। আর নারী পুরুষের সম্পর্কটা প্রায় পাশবিক। আমি এগুলোর সাথে নিজেকে মেলাতে পারিনি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, যারা আমার সাথে প্রতারণা করেছে তাদের সবার উপর আমি প্রতিশোধ নেই। সবাই বুঝুক যে প্রতারণা করে সব সময় পার পাওয়া যায় না। তাতে করে আমার ভিতরে যে স্থূল ক্ষোভ আর আদিম পাশবিক একটা ঈর্ষা জন্মেছে, সেটা কিছুটা হলেও মিটবে। তারপর খারাপ লাগে, ভাবি মিছিমিছি এই সুখী মানুষগুলোকে কষ্ট দিয়ে কি হবে। যা গেছে তা তো একেবারে গেছে, তার জন্য কেন এত দৌড়ানো, কেন এত দীর্ঘশ্বাস।
কেন অতীত হাতড়ে হাতড়ে নিজেকে দগ্ধ করা? তাতে কি বা লাভ? কোনো কিছুতেই কোনো ফল নেই, শুধুই ফাঁকি, শুধুই শূন্যতা। তোমাকে দেখতে এসেছিলাম, দেখে গেলাম। তোমরা সুখী হয়েছে। তুমি এখনো এখানে বসে আছো চুপচাপ? খেয়েছো? পরে তুমি জেগেছিলে? হ্যাঁ, তোমার অবস্থা দেখবার জন্য। আমার অবস্থা মানে? দেখো, এসব ছেলে মানুষের কোনো মানে হয় না। ছেলে মানুষই? কি বলছো তুমি? আমি দেখেছি কালসার এসেছিল এখানে। হ্যাঁ, ওকে কেমন অস্বাভাবিক লাগছিল, আর কেন এসেছিল আমি ঠিক বুঝলাম না। তুমি চুপচাপ বসে কি ভাবছি? আমি আবার কি ভাবছি? কিছুই ভাবছিলাম না। কেন? কিছু বিবেকের দংশ অনুভব করো না? দেখো, জীবনটা তো সস্তা নয়। একজনের খামখেয়ালির মাসুল আরেকজনকে তার জীবন দিয়ে জোগাতে হবে। তোমার বিবেক কি বলে? আমার বিবেক কিছুই বলে না। জীবনকে কোনো কিছুর সাথেই বিনিময় করা যায়। সেন্টিমেন্টের দুর্বলতা আমার নেই। তাহলে কায়সারের মুখোমুখি হলে না কেন? ওর সামনে এলে ওর সঙ্গে কথা বলতে পারতে। ওর সামনে আসতে অসুবিধা বোধ করছিলে কেন? কায়সার তো আমার কাছে আসেনি। আসলে নিশ্চয়ই মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবো। যাকে ওসব বাজে কথা। শোনো, কাল সকালের ফ্লাইটে আমি করাচি যাচ্ছি। সঙ্গে আমাদের ম্যানেজার রাহেন সাহেব থাকছেন। দিন সাতেক লাগবে ফিরতে। শোনো, শুনে যাও। কায়সার এখন ঢাকায়। সে এখন রোজ এই বাড়িতে আসবে। দিনের পর দিন সে তোমার অফিসে যাবে। হ্যাঁ, দিনের পর দিন। তুমি আমার কাছ থেকে কায়সারকে সরিয়ে রাখতে চাইছো, কারণ আমি কায়সারের ছবি। আমি যদি ওর ভেতরে আমার নিজেকে দেখে ফেলি, সেটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় ভয়। রিনা, বিশ্বাস বড় প্রতারক, ভালোবাসা বড়
আচ্ছা, তোমার অফিসের ম্যানেজার রায়হানের সঙ্গে তোমার একটু বেশি ঘনিষ্ঠতা, অন্তরঙ্গতা, সেটা গোপন করে কি লাভ? সেই জন্যই কি তুমি সন্তান নিতে চাও না, নাকি কায়সারের সঙ্গে পরিচয় আগেই সন্তান ধারণের ক্ষমতাটুকু নষ্ট করে ফেলেছ, তাই তুমি সন্তান নিতে চাও না? রায়হান অফিসের কাজে করা যাচ্ছে না, তোমরা দুজনে একসঙ্গে 7 দিনের ছুটি নিয়েছ অফিস থেকে। রায়হানের স্ত্রী আসন্ন প্রসবা, সে এখন হাসপাতালে। আমি যাবো কিনা বললে না তো? আমি এখন কায়সারের কাছে যাব, তুমি যাবে? না, আমার মাথা এখনো খারাপ হয়নি। রিনা, তুমি সত্যকে ভয় পাচ্ছ, সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছ। চলো চলো, আমরা দুজনে কায়সারের মুখোমুখি গিয়ে দাঁড়াই। কেন? কায়সারের মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে কেন? সত্যকে ভয় পাচ্ছি আমি, না ভয় পাচ্ছ তোমরা দুজন মানুষ? কায়সারের যদি সাহস থাকতো তাহলে অন্ধকারে এসে এভাবে চোরের মতো পালিয়ে যেতে হতো না। আর আমি যদি বলি ভয় পাচ্ছ তুমি, আর ভয় পাচ্ছ বলেই কায়সারের সঙ্গে একটা আপোষ করে নিতে চাইছো। সাহস থাকতে স্পষ্ট করে ওকে জানিয়ে দাও না, তখন তুমি যা করেছিলে তা কোনো অন্যায় করনি, কোনো প্রতারণা করনি, কোনো বিশ্বাসঘাতকতা করনি। দিনের পর দিন, মাসের পর মাস ওর কথা ভেবে ভেবে আমি ক্লান্ত হইনি, অস্থির হইনি? বলো, কোনো খোঁজ ছিল? কিছু জানিয়েছিল আমাকে? তখন কেন তুমি আমার সামনে এসে দাঁড়ালে? আর দাঁড়ালেই যখন, তখন কিসের এত ক্লান্তি, কিসের এত অনুতাপ? কেন ওকে সরাসরি বলে দিতে পারলে না? তুমি যা করেছিলে তখন যে কোনো বিবেক সম্পূর্ণ, হৃদয় সম্পূর্ণ মানুষ তার বাইরে কিছুই করতে পারতো না, কিছুতেই না। আর আমি যা করেছি যে কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে তাই করতো। বলো, তোমার বিবেক কি সে কথা বলে না? বলে। আমার বিবেক আরো অনেক কিছুই বলে, কিন্তু তোমার বিবেক কি তোমার অসংযত আচরণ সমর্থন করে? হ্যাঁ, করে। কিভাবে? কেন, তুমি জানো না? দিন দিন তোমার অবহেলা, অবজ্ঞা আমাকে এ পথে ঠেলে দেয়নি? বিয়ের পর থেকে একটি দিন, একটি মুহূর্ত তুমি আমাকে বুঝতে চেষ্টা করেছ? সারাক্ষণ শুধু সেই একই গ্লানি, একই মমত্ববোধ, বন্ধু প্রীতি, এগুলো যেন তোমার ভেতরে কিলবিল করে উঠছিল।